কারাগার শাস্তির জায়গা না, কারাগার সংশোধনের জায়গা। সবচেয়ে বেশি মসজিদ ভারতে 2,35,000-এর মতো। তারপরেই মসজিদের সংখ্যা বাংলাদেশে 2,31,000-এর চেয়ে বেশি। এই মসজিদগুলোর সাথে সম্পর্কিত ইমাম সাহেবান, মুয়াজ্জিন সাহেবান এবং প্রায় মসজিদের মধ্যে খাদিম সাহেবান, তাদের সংখ্যা বিরাট একটা জনশক্তি। এই জনশক্তি সমাজ কল্যাণে, ধর্মীয় নীতি নির্দেশনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রভাবশালী ভূমিকা রাখে। কিন্তু তাদের এই ভূমিকা থেকে রাষ্ট্র আরো বেশি উপকৃত হবার সম্ভাবনা ছিল। এ নিয়ে রাষ্ট্র কি ভাবছে, রাষ্ট্রের কোনো রূপকল্প আছে কিনা, রাষ্ট্রের কোনো ডক্ট্রিন আছে কিনা, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। যখনই আমরা রাষ্ট্রের ডক্ট্রিনের কথা বলি, তখন ওই রাষ্ট্র চায় নিয়ন্ত্রণ করতে, মসজিদ নিয়ন্ত্রণ করতে, আইম্মা নিয়ন্ত্রণ করতে। কিন্তু নিয়ন্ত্রণের চেয়ে বরং তাদের থেকে সেবা নেওয়াটা যে জরুরি এবং সুযোগ যে আছে, সেই বিষয়টা সম্পর্কে আমাদের সরকার, আমাদের রাষ্ট্র উদাসীন থাকে। সেবা নেওয়ার ক্ষেত্রের মধ্যে একটা উদাহরণ মাত্র দিই। বাংলাদেশে মানুষের মৌলিক অধিকারের একটা হচ্ছে চিকিৎসা। গ্রাম পর্যায়ে চিকিৎসা সেবা এবং ডাক্তারদের উপস্থিতির হার হলো 30%। শহর পর্যায়ে ডাক্তারদের উপস্থিতির হার হলো 70%। কিন্তু বাংলাদেশের 85% মানুষ গ্রামে বসবাস করে। গ্রামে 10,000 মানুষের জন্য গড়ে মাত্র একজন চিকিৎসক। 10,000 মানুষের জন্য গড়ে একজন চিকিৎসক। সেখানে একই সাথে 5 জন মানুষ যখন অসুস্থ হচ্ছে, এক ডাক্তার এই তার আওতার মধ্যে 10,000 মানুষ গড়ে। চিন্তা করেন কত নিম্নতম একটা স্তরে আমরা আছি। সেখানে আইম্মায়ে মাসাজিদের ভূমিকা কিভাবে নেওয়া যেতে পারে? আমরা দেখি 1757 সালের আগে ব্রিটিশরা এই ভূমি দখল করবার আগে আমাদের মাসাজিদে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অত্যন্ত লাজমি একটা সাবজেক্ট ছিল তিব্বে নবী। তিব্বে নববী উলামায়ে কেরাম শিখতেন, শেখাতেন। এবং অধিকাংশ মসজিদের সাথে একটা দাওয়াখানা থাকতো। ওই অর্থে থাকতো, ইমাম সাহেব যেভাবে ফিকহ শিখেছেন, যেভাবে হাদিস শিখেছেন, যেভাবে তাফসির শিখেছেন, সেভাবে তিনি তিব্বে নববীটাও শিখেছেন। মুসলমানরা ভারত উপমহাদেশে তিব্বে নববীর চর্চা করতে গিয়ে নিজেরা হাকিমি চিকিৎসা ব্যবস্থা প্রবর্তন করেছেন। আমরা যে হামদর্দ নামক চিকিৎসা ব্যবস্থা পাই, দুনিয়া জুড়ে স্বীকৃত, বিখ্যাত। এটা মুসলমানরা তিব্বে নববী চর্চা করতে গিয়ে প্রবর্তন করেছেন। দেখেন, ভেষজ চিকিৎসা যেটা বাংলাদেশে গুরুত্বপূর্ণ এবং এটা রাষ্ট্রীয় স্বীকৃতি আছে। আমরা মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, মাদারিসের শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্যান্য জিনিসগুলো যেমন দরকার, 2 ধরনের ইলম, একটা হচ্ছে উখরবি ইলম, একটা হচ্ছে উমরানি ইলম। আমরা যখন বসি তখন আমরা বলি ইমামদের সাথে আয় বৈষম্য করা হয়, ইমামরা সাংসারিক জীবনযাপনে কষ্টকর কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, এগুলো আমরা বলি, এগুলো আমরা অনুভব করি, এগুলো আমরা উপলব্ধি করি। কিন্তু এর স্থায়ী নিরসনের জন্য 3 স্তরের পদক্ষেপ নিতে হবে। একটা স্বল্পমেয়াদী পদক্ষেপ, একটা মধ্যমেয়াদী পদক্ষেপ, একটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ। কিছু পদক্ষেপ আমাদেরকেও নিতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। আমরা আজ এখান থেকে অনুরোধ করছি, দাবি করছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তিব্বে নববীকে অন্তর্ভুক্ত করা হোক এবং সেটা মাদারিসের মধ্যে দিয়ে শুরু হোক, মাদারিসে কওমিয়ার মধ্যে দিয়ে সেটা শুরু হোক। এটা আমাদের সালাফ পড়েছেন, খালাফ কেন পড়বেন না? সালাফ যেটা পড়ালেন, খালাফ সেটা কোন যুক্তিতে বাদ দিতে পারেন, কোন যুক্তিতে বাদ দেওয়ার অধিকার রাখেন? তাহলে সিয়াসিত্তার কিতাবের মধ্যে কি অধ্যায় বাদ দিয়ে দেন? সেটা কি শুধুমাত্র আলফাজ বোঝার জন্য এবং মানা বোঝার জন্য? সেটা চর্চার জন্য, তিব এসেছে চর্চার জন্য, অনুশীলনের জন্য, এটার জন্য না। এককালে সেটা ছিল।
এই গল্পের জন্য আসে নাই সেটা। ফলে এটার একটা বৈজ্ঞানিক রূপকল্প আছে, বৈজ্ঞানিক প্রয়োগবিধি আছে, সমস্ত এর সাথে অ্যাডজাস্ট করে এটাকে অতি উন্নত একটা প্রক্রিয়া হিসেবে আনা যায়। এর মাধ্যমে অন্তত 10 লক্ষ উলামার কর্মসংস্থান হয়ে যাবে, 10 লক্ষ উলামার সামাজিক কর্মসংস্থান হয়ে যাবে এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে। এটা রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে, আমাদের মাদারিস, আমাদের বেফাখাইয়া, আমাদের মাদারিসগুলোকে উদ্যোগ নিতে হবে। যৌথ উদ্যোগের মধ্য দিয়ে আশা করি আমরা দীর্ঘমেয়াদী একটা সমস্যা সংকট সমাধান করতে পারবো। আরেকটা উদাহরণ দিই, বাংলাদেশের সবচেয়ে বড় সংকটগুলোর মধ্যে একটা হলো অপরাধ, সামাজিক নৈরাজ্য এবং অপরাধ। দেখেন যে কারাগারগুলোর মধ্যে অপরাধীদের পাঠানো হয়, কেন পাঠানো হয়? শাস্তি দেওয়ার জন্য। কারাগার শাস্তির জায়গা না, কারাগার সংশোধনের জায়গা। আমাদের দেশে কারাগার সম্পর্কিত দৃষ্টিভঙ্গিটাই বল, মনে করা হয় যে কারাগারে তাকে পাঠাতে হবে এবং শায়েস্তা করতে হবে। আরে ভাই, শায়েস্তা করলে সে তো সংশোধন হচ্ছে না, সে চোর হিসেবে কারাগারে যায়, ডাকাত হিসেবে বেরিয়ে আসে, ডাকাত হিসেবে যায়, খুনি হিসেবে, সিরিয়াল কিলার হিসেবে বেরিয়ে আসে। তাহলে কি করতে হবে? কারাগারে যারা আছে এই অপরাধের সাথে যুক্ত মানুষগুলোর সংশোধনের জন্য ব্যবস্থা নিতে হবে।